আজকে ভারতীয় সংবিধানের যে বিভিন্ন কনস্টিটিউশনাল বডিগুলো রয়েছে সেই কনস্টিটিউশনাল বডিগুলো নিয়ে আলোচনা করব। তার মধ্যে উল্লেখযোগ্য ফিনান্স কমিশন, যেটি আর্টিকেল 280-তে উল্লেখ করা হয়েছে। ইলেকশন কমিশন, যেটি 324 থেকে 329 ধারার মধ্যে উল্লেখ রয়েছে। জিএসটি কাউন্সিল, যেটি 279A এই ধারাতে উল্লেখ করা হয়েছে। এবং কমিশন, ন্যাশনাল কমিশন ফর শিডিউল কাস্ট, যেটি আর্টিকেল 338-এ উল্লেখ করা হয়েছে। এবং ন্যাশনাল কমিশন ফর শিডিউল ট্রাইব, যেটি আর্টিকেল 338A এতে উল্লেখ করা হয়েছে। ন্যাশনাল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাস, সেটি আর্টিকেল 338B ধারাতে উল্লেখ করা হয়েছে। এবং অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ কমিশন, যেটি 344 নম্বর ধারাতে উল্লেখ করা হয়েছে। ফিনান্স কমিশন বা অর্থ কমিশন, সেটি ভারতীয় সংবিধানের ধারা 280-এর ভিত্তিতে ভারতের রাষ্ট্রপতি প্রতি 5 বছর অন্তর নিয়োগ করে থাকেন। এই কমিশনের প্রধান দু ধরনের কাজ রয়েছে। সংগৃহীত যে রাজস্ব কেন্দ্রে হাতে থাকে, সেই সংগৃহীত রাজস্ব কেন্দ্র এবং রাজ্যের মধ্যে বন্টনের যে রেশিও সেটি ঠিক করে দেওয়া, এবং বিভিন্ন রাজ্য এবং লোকাল বডিগুলো যেগুলো রয়েছে তাতে যে গ্র্যান্টস কেন্দ্রের দ্বারা প্রদান করা হয়ে থাকে, সেই গ্র্যান্টস প্রদানের ক্ষেত্রে কিছু সুপারিশ কেন্দ্রীয় সরকারকে এই ফিনান্স কমিশন করে থাকে। এছাড়া রাজ্যগুলির মধ্যে সংগৃহীত রাজস্ব কত পার্সেন্ট করে বা কি ভিত্তিতে বা কিসের ভিত্তিতে সেই রাজ্যগুলির মধ্যে শেয়ারটি বণ্টিত হবে সেটি সুপারিশ করে থাকে ফিনান্স কমিশন। এছাড়া কেন্দ্র রাজ্যের সকল খরচের যাতে সঠিকভাবে দিক নির্দেশিত হয় সেই সংক্রান্ত বিষয়ে সুপারিশ ফিনান্স কমিশন করে থাকে। ফিনান্স কমিশনের গঠন সেটি আর্টিকেল 280-তে বলা হয়েছে, যেখানে 280-তে বলা হয়েছে। এবং ফিনান্স কমিশন মিসেলেনিয়াস প্রভিশন অ্যাক্ট 1951 এবং ফিনান্স কমিশন স্যালারিজ অ্যান্ড অ্যালাউন্স রুলস 1951, এই দুই আইনের বলে অর্থ কমিশনের সভাপতি হতে হলে নিম্নোক্ত যোগ্যতা থাকা অবশ্যই প্রয়োজন। যাকে সভাপতি করা হবে বা যাকে সভাপতি রাষ্ট্রপতি নির্বাচন করবেন, মনোনীত করবেন, তার যোগ্যতা হবে হাইকোর্টের যে বিচারপতি, সেই হাইকোর্টের বিচারপতি যে সমস্ত যোগ্যতাগুলি থাকে ফিনান্স কমিশনের যে সভাপতি তারও সেই একই যোগ্যতা থাকতে হবে। এবং অর্থ এবং হিসাব সংক্রান্ত বিষয়ে তার যোগ্যতা থাকতে হবে বিশেষ। এছাড়া আর্থিক এবং প্রশাসনিক বিষয়ে বিশেষ অভিজ্ঞতা অধিকারী হবেন তিনি, এবং অর্থনীতিতে বিশেষ অভিজ্ঞতা তার থাকবে। এই অভিজ্ঞতাগুলি বা এই গুণাবলীগুলি থাকলে রাষ্ট্রপতি কোনো একজন ব্যক্তিকে অর্থ কমিশনের সভাপতি হিসেবে মনোনীত করতে পারেন। অর্থ কমিশনের সুপারিশ কার্যকর করার পদ্ধতি, অর্থাৎ অর্থ কমিশন বিভিন্ন সময়ে, অর্থাৎ 5 বছর অন্তর অন্তর যে অর্থ কমিশন পরিবর্তন ঘটে, সেই অর্থ কমিশন তার যে সুপারিশ প্রয়োগ করে থাকে, সেই সুপারিশগুলো কিভাবে কার্যকর করা হয়ে থাকে সেই পদ্ধতিটি এখানে আলোচনা করা হয়েছে। যেখানে অর্থ কমিশনের সুপারিশ দুভাবে কার্যকরের কথা বলা হয়েছে। একটি, রাষ্ট্রপতি যদি নির্দেশ প্রদান করে থাকেন তাহলে সেই নির্দেশ অনুযায়ী কেন্দ্রের রাজস্ব বন্টন এবং গ্র্যান্ট ইন এইড সংক্রান্ত যে সুপারিশগুলো, সেই সুপারিশগুলো গৃহীত হয়ে থাকে এবং সেটি কার্যকর হয়। এছাড়া প্রশাসনিক আদেশ বলেও ফিনান্স কমিশনের যে সুপারিশগুলি সেগুলি কার্যকর হতে পারে। উপরে যে দুটি বিষয় উল্লেখ করা হলো, সেই বিষয় দুটি ছাড়াও অন্যান্য যে কোনো বিষয়ে প্রশাসনিক আদেশের ভিত্তিতে যদি ফিনান্স কমিশন কোনো সুপারিশ করে থাকেন সেটি কার্যকর করার প্রচেষ্টা করা হয়ে থাকে। অর্থ কমিশনের বর্তমান সভাপতি এন কে সিং, এবং এখন বর্তমানে দুজন স্থায়ী সভাপতি রয়েছে এবং অস্থায়ী সভাপতি রয়েছে দুইজন। মোট 5 জন সদস্য নিয়ে অর্থ কমিশন গঠিত হয় এবং প্রতি 5 বছরের জন্য এই অর্থ কমিশন গঠিত হয়ে থাকে। ভারতের প্রথম অর্থ কমিশন রাষ্ট্রপতির আদেশ বলে গঠিত হয় 1952 সালে, যদিও প্রেসিডেন্সিয়াল অর্ডারটি পাস হয়েছিল 22শে নভেম্বর 1951 সালে। যার প্রথম সভাপতি ছিলেন কে সি নিয়োগী। ফিনান্স কমিশনের ফিনান্স কমিশন, যেটি 15তম ফিনান্স কমিশন, যেটি 1921 থেকে 26 সালের মধ্যে কার্যকর থাকবে, সেই 15তম ফিনান্স কমিশন যে গঠিত ফিনান্স কমিশন 2021 সালের ফেব্রুয়ারির 1 তারিখে এই 15তম অর্থ কমিশন 2021 এবং 26 সালের মধ্যবর্তী সময়ে যে কেন্দ্রীয় রাজস্ব, সেই কেন্দ্রীয় রাজস্বের যে বন্টন কি পদ্ধতিতে হবে বা কত পার্সেন্টেজ করা হবে সেই সংক্রান্ত রিপোর্ট প্রদান করেছে রাষ্ট্রপতির নিকট। যে রিপোর্টগুলি প্রদান করা হয়েছে তাতে প্রথমত রাজস্ব বন্টন, যেটিকে ডেভলিউশন বলা হয়ে থাকে, সেটি কেন্দ্রীয় যে মোট সংগৃহীত রাজস্ব
তার 41% রাজ্যগুলির মধ্যে বন্টিত হবে, অর্থাৎ ভার্টিক্যাল ডেভলিউশন হবে 41%। 14তম যে কমিশন ছিল সেই কমিশন সুপারিশ করেছিল 42% ডেভলিউশন করতে হবে। এই ডেভলিউশনটাকে বলা হচ্ছে ভার্টিক্যাল ডেভলিউশন। অর্থাৎ ভার্টিক্যাল ডেভলিউশন কাকে বলা হচ্ছে? কেন্দ্র যখন রাজ্যগুলির মধ্যে বন্টন করে থাকে, তখন সেই যে বন্টন, সেই বন্টনটাকে বলা হচ্ছে ভার্টিক্যাল ডেভলিউশন। অর্থাৎ এখানে 41% রাজ্যগুলির মধ্যে বন্টিত হবে। এবং এই যে 14তম যে কমিশন ছিল, সেই 14তম কমিশনে 42% কথা বলা হয়েছিল এবং 15তম কমিশনে 41%-এর কথা বলা হয়েছে। অর্থাৎ এই 1%-এর যে ডিফারেন্সটা, সেই 1% ডিফারেন্স বা 1% যে রাজস্ব, সেই রাজস্ব জম্মু কাশ্মীর, লাদাখ যে নতুনভাবে গঠিত হয়েছে কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে, তার পুনর্গঠনের জন্য ব্যয় করার কথা বলেছে এই অর্থ কমিশন। এখন প্রশ্ন আসতে পারে যে এই যে বন্টন যে বিষয়টি, যেটিকে হরাইজন্টাল ডেভলিউশন বলা হয়ে থাকে, এই হরাইজন্টাল ডেভলিউশনটি কিভাবে বিভিন্ন রাজ্যের মধ্যে ভাগ করা হবে, তার জন্য ফিনান্স কমিশন কতগুলো মানদণ্ড স্থির করেছে বা ক্রাইটেরিয়া ফিক্স করে দিয়েছে। অর্থাৎ যে রাজ্যের ইনকাম ডিস্টেন্স যত বেশি হবে, তাকে তত বেশি পরিমাণে রাজস্ব প্রদান করা হবে এবং সেই তার ওয়েটেজ হবে 45% বা 45, এবং এরিয়া ভিত্তিতে, অর্থাৎ যে রাজ্যের আয়তন যতটা তার ভিত্তিতে রাজস্ব বন্টন করা হবে, যার ওয়েটেজ দেওয়া হয়েছে 15। পপুলেশন 2011 সালের যে হিসাব রয়েছে সেই অনুযায়ী যে রাজ্যের পপুলেশন যতটা, সেই অনুযায়ী ওয়েটেজ দেওয়া হবে 15। এবং ডেমোগ্রাফিক যে পারফরমেন্স, সেটিতে ওয়েটেজ 12.5 এবং ফরেস্ট ইকোলজিতে 10 এবং ট্যাক্স এবং ফিসকাল এফোর্ট 2.5 দেওয়া হবে। অর্থাৎ টোটাল যে 100%, সেই 100%-এর মধ্যে 45% ওয়েটেজ দেওয়া হবে ইনকাম ডিস্টেন্স। ইনকাম ডিস্টেন্স কাকে বলা হয়ে থাকে? ইনকাম ডিস্টেন্স হলো হাইয়েস্ট যে রাজ্যের, কোনো রাজ্যের হাইয়েস্ট যে জিএসডিপি, সেই জিএসডিপির সঙ্গে অন্য রাজ্যের তুলনা করা হয়ে থাকে। ধরা যাক মহারাষ্ট্রের জিএসডিপি সব থেকে বেশি, তাহলে সেই রাজ্যের সঙ্গে যদি অন্য রাজ্যের, ধরা যাক ত্রিপুরার, সেই ত্রিপুরার যদি জিএসডিপি তুলনা করা হয়ে থাকে, সেই তুলনার ক্ষেত্রে যদি দেখা যায় সেই দুটির ডিফারেন্স মাত্রাধিক হয়ে থাকে বা সবচেয়ে বেশি পরিমাণে ইনকাম ডিস্টেন্স রয়েছে মহারাষ্ট্রের যা জিএসডিপি, ত্রিপুরার জিএসডিপি তার তুলনায় অনেক কম, তাহলে সেক্ষেত্রে ত্রিপুরাকে বেশি পরিমাণে রাজস্ব বন্টন করা হবে এবং সর্বাধিক ওয়েটেজ দেওয়া হবে 45। এবং যে রাজ্যের ইনকাম ডিস্টেন্স সব থেকে কম হবে তাকে 45 প্রদান করা হবে এবং তাকে সর্বোচ্চ মাত্রা ধরা হবে, এবং তারপরে ধীরে ধীরে সেই ডিফারেন্স যত কমতে থাকবে সেই অনুযায়ী ইনকাম ডিস্টেন্সের শেয়ার তাদের বা ওয়েটেজ তাদের প্রদান করা হবে। এবং এরিয়া, যে রাজ্যের এরিয়া যতটা সেই অনুযায়ী তাকে ভ্যালুয়েশন প্রদান করা হয়ে থাকে বা ওয়েটেজ প্রদান করা হয়ে থাকে। পপুলেশনের ক্ষেত্রেও তাই। এবং ডেমোগ্রাফিক যে পারফরমেন্স, অর্থাৎ যে রাজ্য জনসংখ্যা নিয়ন্ত্রণে সর্বাধিক পরিমাণে প্রচেষ্টা করেছে সেই রাজ্যের ওয়েটেজ বেশি দেওয়া হয়ে থাকে। অপরদিকে ফরেস্ট ইকোলজি সেটি যে ফরেস্ট ইকোলজির ক্ষেত্রে যে রাজ্যের ঘন বনভূমির পরিমাণ বেশি, সেই রাজ্যে বেশি পরিমাণে রাজস্ব প্রদান করার কথা সুপারিশ করা হয়েছে। এছাড়া ট্যাক্স ও ফিসকাল এফোর্টের ক্ষেত্রে যে রাজ্যে রাজস্ব আদায়ের পরিমাণ বেশি, সেই রাজ্যকে সব থেকে বেশি পরিমাণে রাজস্ব প্রদানের কথা বা বন্টনের কথা ফিনান্স কমিশন বলেছে। এই হচ্ছে যে হরাইজন্টাল ডেভলিউশন হবে কিভাবে বিভিন্ন রাজ্যের মধ্যে, সেই ক্রাইটেরিয়াও কিন্তু ফিনান্স কমিশন স্থির করে দিয়েছে। অনুদানের ক্ষেত্রেও কিছু সুপারিশ ফিনান্স কমিশন করে থাকে। একাধিক গ্র্যান্টের সুপারিশ করে থাকে, যার মধ্যে উল্লেখযোগ্য হলো রাজস্ব ঘাটতি সংক্রান্ত অনুদান, যেখানে 2.9 লক্ষ কোটি টাকার অনুদানের কথা বলা হয়েছে। দ্বিতীয়টি যেটি ক্ষেত্র নির্দিষ্ট গ্রান্ট, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি এবং সংস্কার, বিচার বিভাগ প্রভৃতির ক্ষেত্রে 1.9 লাখ কোটি অর্থ অনুদান হিসেবে দেওয়ার কথা বলা হয়েছে।
এবং রাজ্য নির্দিষ্ট গ্রান্ট সামাজিক এবং প্রশাসনিক বা জল, স্যানিটেশন, ইতিহাস ও সংস্কৃতি সংরক্ষণ, পর্যটন প্রভৃতির জন্য নির্দিষ্ট রাজ্যকে গ্রান্ট প্রদান করারও সুপারিশ করেছে, যেটি সর্বাধিক ৪৯,৫৯৯ কোটি টাকার কথা বলা হয়েছে। অপরদিকে যে সমস্ত লোকাল বডিগুলি রয়েছে সেই লোকাল বডিগুলিকেও গ্রান্ট দেওয়ার সুপারিশ করেছে এবং সেটি সাধারণত পারফরমেন্স লিঙ্কড গ্রান্ট প্রদান করার সুপারিশ করে থাকে। আর এক্ষেত্রে ওয়েটেজের ক্ষেত্রে জনসংখ্যাকে 90% ধরা হয়েছে এবং এলাকার আয়তনকে 10% ধরা হয়েছে এবং এক্ষেত্রে মোট অনুদান প্রদানের কথা বলা হয়েছে 4.36 লাখ কোটি। অর্থাৎ এখানে যে অনুদানগুলি বলা হলো তার মধ্যে সব থেকে অনুদান যেটিকে প্রদান করার কথা বলা হয় সেটি হচ্ছে গিয়ে লোকাল বডিগুলিকে বা যে পঞ্চায়েত বা মিউনিসিপালিটি বা জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি, এই যে লোকাল বডিগুলি রয়েছে সেই লোকাল বডিগুলিকে সব থেকে বেশি পরিমাণ অনুদান দেওয়ার কথা বলা হয়েছে, যাতে তারা স্বাধীনভাবে কাজ করতে পারে বা তাদের বলা যেতে পারে নিজস্ব রাজস্ব আদায়ের ক্ষেত্র তৈরি হতে পারে। এরকম ভাবে বিভিন্ন বিষয়ে ফিনান্স কমিশন কিন্তু সুপারিশ করে থাকে এবং তার ভিত্তিতেই সরকার রাজস্ব সংক্রান্ত যে বিষয়গুলি সেই রাজস্ব সংক্রান্ত বিষয়গুলি সিদ্ধান্ত গ্রহণ করে থাকে। এবং সবচেয়ে বেশি রাজস্ব কেন্দ্রীয় রাজস্বের শেয়ার এর সুপারিশ 2021 এবং 26 সালের মধ্যে যে রাজ্যের উদ্দেশ্যে করা হয়েছে সেটি হল উত্তরপ্রদেশ, যেখানে 17.939% বলা হয়েছে প্রদান করতে হবে এবং সবচেয়ে কম বলা হয়েছে গোয়া, 0.386%, এবং পশ্চিমবঙ্গে বলা হয়েছে 7.523%। এবার আলোচনা করব ইলেকশন কমিশন নিয়ে। ইলেকশন কমিশন সেটি ভারতীয় সংবিধানের 324 ধারা অনুযায়ী রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, আইনসভার সদস্যদের নির্বাচন ও সেই সংক্রান্ত যাবতীয় কাজের জন্য রাষ্ট্রপতি নির্বাচন কমিশন নিয়োগ করে থাকেন এবং এটি 6 বছরের জন্য এই কমিশন কার্যকর থাকে। প্রথম নির্বাচন কমিশন গঠিত হয়েছিল 25শে জানুয়ারি 1950 সালে এবং 1950 থেকে 89 সাল পর্যন্ত একজন কমিশনারই নিয়োগ হতেন, কিন্তু 1989 সালের 16ই অক্টোবর অতিরিক্ত 2 জন কমিশনারকে নিযুক্ত করার কথা বলা হয় এবং তাদের কার্যকাল 1990 সালের জানুয়ারির 1 তারিখ পর্যন্ত স্থায়ী হয়। পরবর্তীকালে স্থায়ীভাবে 2 জন অতিরিক্ত কমিশনার নিয়োগ হয় 1993 সালের অক্টোবর মাসের 1 তারিখ থেকে এবং যেটি বর্তমান পর্যন্ত চালু রয়েছে। বর্তমানে সংখ্যাগরিষ্ঠের ভিত্তিতেই কিন্তু ইলেকশন কমিশনের সিদ্ধান্ত গৃহীত হয়ে থাকে। ইলেকশন কমিশনার যারা থাকেন তাদের অপসারণ পদ্ধতি অনেকটা রাষ্ট্রপতি বা উপরাষ্ট্রপতির যে পদ্ধতি অনুসরণ করা হয়ে থাকে অপসারণের জন্য, সেই পদ্ধতিকেই অনুসরণ করা হয়ে থাকে। তবে এক্ষেত্রে পার্লামেন্টের যে ইমপিচমেন্টের যে বিষয়টি, সেই যে ইমপিচমেন্টের কথা রাষ্ট্রপতি যে অপসারণের জন্য ব্যবহার করা হয়ে থাকে সেই শব্দটিকে ব্যবহার করা হয় না, কিন্তু পদ্ধতিটিকে ব্যবহার করা হয়ে থাকে। এই ইলেকশন কমিশনের যে কাঠামোটি বা হায়ারার্কি যেটি রয়েছে সেখানে সর্বোচ্চ স্থানে রয়েছে চিফ ইলেকশন কমিশনার, 2 জন রয়েছেন তারপরে অ্যাডিশনাল কমিশনার। যদিও চিফ ইলেকশন কমিশন এবং অ্যাডিশনাল কমিশনার এদের এই 3 জনেরই ক্ষমতা একই। এর নিচে রয়েছে ডেপুটি ইলেকশন কমিশন, 2 থেকে 3 জন থাকেন এবং তার নিচে রয়েছেন ডিরেক্টর জেনারেল। এই ডিরেক্টর জেনারেল এবং ডেপুটি ইলেকশন কমিশন তাদেরকে অ্যাপয়েন্ট করে থাকে কমিশন, তাদের মধ্যে থেকে নির্বাচন করে থাকে সাধারণত বিভিন্ন যে দেশীয় সিভিল সার্ভেন্টরা রয়েছে বা ন্যাশনাল সিভিল সার্ভেন্ট যারা রয়েছে তাদের মধ্যে থেকেই এদের নিয়োগ করা হয়ে থাকে। এবং এদের নিচেই রয়েছে যে সেক্রেটারিয়েট, সেই সেক্রেটারিয়েটে থাকেন প্রিন্সিপাল সেক্রেটারি, ডাইরেক্টর এবং আন্ডার সেক্রেটারি, এবং সর্বশেষ স্থানে যিনি থাকেন তিনি সেকশন অফিসার। রাজ্যের ক্ষেত্রে যে চিফ ইলেকটোরাল অফিসার থাকেন তাকে নিয়োগ করে থাকে কমিশনিং, কিন্তু সেক্ষেত্রে রাজ্যের যে প্রপোজাল বা রাজ্যের যে প্রস্তাবিত নাম, সেই প্রস্তাবিত নামের মধ্যে থেকেই একজন ব্যক্তিকে কমিশন চিফ ইলেকটোরাল অফিসার হিসেবে নিয়োগ করে থাকেন। নির্বাচন কমিশন সম্বন্ধে ভারতীয় সংবিধানে যে বিষয়গুলি উল্লেখ করা হয়েছে সেগুলি নিয়ে এবার আলোচনা করব, যেখানে 324 নম্বর ধারাতে বলা হয়েছে নির্বাচন সংক্রান্ত নির্দেশ, তত্ত্বাবধান এবং নিয়ন্ত্রণ সংক্রান্ত বিষয়ে নির্বাচন কমিশনের উপর আরোপ করা হয়েছে এবং 325 নম্বর ধারাতে বলা হয়েছে নির্বাচক তালিকা বা ভোটার লিস্টের ক্ষেত্রে জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ ভেদে কোনো বৈষম্য করা যাবে না। সকলকেই ভোটার লিস্টে যদি 18 বছর পূর্ণ হয়ে থাকে তাহলে তাদের নাম তুলতে হবে এবং কেন্দ্র এবং রাজ্য আইনসভার জন্য একটি মাত্র ভোটার লিস্ট থাকবে।
326 নম্বর ধারাতে বলা হয়েছে আইনসভার সদস্য নির্বাচন হতে হবে প্রাপ্তবয়স্ক ভোটাধিকারের ভিত্তিতে। এবং 327-এ বলা হয়েছে কেন্দ্রীয় আইনসভা ও রাজ্য আইনসভা নির্বাচনের জন্য পার্লামেন্ট নির্বাচক তালিকা বা ভোটার লিস্ট বা নির্বাচন ক্ষেত্রের সীমানা সংক্রান্ত বিষয়ে আইন রচনা করতে পারে। 328-এ বলা হয়েছে পার্লামেন্ট রাজ্য আইনসভার নির্বাচন সংক্রান্ত বিষয়ে যদি আইন না করে থাকে তাহলে রাজ্য আইনসভা নির্বাচক তালিকা বা ভোটার লিস্ট সহ অন্যান্য বিষয়ে আইন রচনা করতে পারে। এবং 329 ধারাতে বলা হয়েছে নির্বাচন সংক্রান্ত বিষয়ে আদালতের হস্তক্ষেপের বিষয়ের উপর নিষেধাজ্ঞা প্রদান করা হয়েছে, অর্থাৎ নির্বাচন সংক্রান্ত যাবতীয় কার্যকলাপের উপরে আদালত হস্তক্ষেপ করতে পারে না। এই ধারাগুলিতে নির্বাচন কমিশনের নির্দিষ্ট দায়িত্ব এবং কর্তব্য এবং তার গঠন প্রণালী সম্বন্ধে বিস্তারিত বলা হয়েছে, যেটি ভারতীয় সংবিধানে একটি তাদের রক্ষা কবচ হিসেবে প্রদান করা হয়েছে, বা বলা যেতে পারে নির্বাচন কমিশনকে একটি স্বাধীন স্বায়ত্তশাসিত বডি হিসেবে স্বীকৃতি প্রাপ্তি ঘটেছে। এই কমিশন যে কাজগুলি করে থাকে সেটি হলো নির্বাচন সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ন্ত্রণ করা, ভোটার লিস্ট বা নির্বাচক তালিকা তৈরি করা, ভোটার কার্ড প্রদান করা, এবং রাজনৈতিক যে দল সেই রাজনৈতিক দলের স্বীকৃতি এবং তাদের যে সিম্বল সেই সিম্বল প্রদান করে থাকে। নির্বাচন পরবর্তী যে নির্বাচিত সদস্যরা তাদের যদি ডিসকোয়ালিফিকেশনের ব্যাপার থেকে থাকে তাহলে সেই সংক্রান্ত বিষয়েও তারা পরামর্শ প্রদান করে থাকেন। এবং প্রত্যেক প্রার্থী নির্বাচন সংক্রান্ত বিষয়ে সর্বাধিক খরচের পরিমাণ নির্দিষ্ট করে দেওয়া হচ্ছে নির্বাচন কমিশনের প্রধান কাজ। এছাড়া নির্বাচনের সময় প্রত্যেক রাজনৈতিক দলের জন্য মডেল কোড অফ কন্ডাক্ট স্থির করে থাকে নির্বাচন কমিশন। এবার আলোচনা করব জিএসটি কাউন্সিল নিয়ে। ভারতীয় সংবিধানের ধারা 279 অনুযায়ী একটি জিএসটি কাউন্সিল গঠনের কথা বলা হয়েছে। ইহা কেন্দ্র এবং রাজ্যের একটি যুগ্ম কাউন্সিল যা জিএসটির বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে থাকে। এর গঠন যেটি, এর সভাপতি হন সাধারণত কেন্দ্রীয় অর্থমন্ত্রী এবং সদস্যদের মধ্যে কেন্দ্রীয় অর্থ রাজস্ব মন্ত্রকের মিনিস্টার অফ স্টেট এবং সমস্ত রাজ্য সরকার দ্বারা মনোনীত রাজ্যের অর্থ বা রাজস্ব মন্ত্রী বা অন্য যে কোনো মন্ত্রী যদি রাজ্য সরকার মনোনীত করে থাকেন তারা প্রত্যেকেই এই কমিটির সদস্য হন বা কাউন্সিলের সদস্য হন। এই কাউন্সিলের মিটিং এর কোরামের পূরণ করার যে বিষয়টি সেটিও উল্লেখ করে দেওয়া হয়েছে, যেখানে বলা হয়েছে কোনো মিটিং এর কোরাম হয়ে থাকে অর্থাৎ মিটিংটি বৈধ কিনা সেটি নির্ভর করে থাকে কোরামের উপরে, এবং এই কোরাম কাউন্সিলের মোট যে সদস্য তার অর্ধেক যদি উপস্থিত হয় তবেই কোরাম হবে, কোরাম পূর্ণ হবে এবং সেক্ষেত্রে মিটিংটি বৈধ হবে। এছাড়া সিদ্ধান্ত গৃহীত হয়ে থাকে 3/4 ওয়েটেজ অফ ভোটের উপরে, যেখানে কেন্দ্রের 1/3 ওয়েটেজ এবং সকল রাজ্যের 2/3 ওয়েটেজ অফ ভোট কাস্ট এর দ্বারাই কোনো সিদ্ধান্ত গৃহীত হয়ে থাকে। এর প্রধান কাজ কি? বিভিন্ন বিষয়ে কেন্দ্র রাজ্য সরকারকে সুপারিশ প্রদান করে থাকে জিএসটি নিয়ে। যে সকল রাজ্য বা কেন্দ্র বা লোকাল বডির যে সমস্ত করগুলি জিএসটির সঙ্গে মার্জ হয়ে গেছে সেই সংক্রান্ত বিষয়ে যদি কোনো আপডেশন প্রয়োজন হয়ে থাকে বা সংস্কার প্রয়োজন হয়ে থাকে তাহলে সে বিষয়ে সুপারিশ করে থাকে। এছাড়া আন্তঃরাজ্য যে বাণিজ্য বা ইন্টারস্টেট যে বিজনেস হয়ে থাকে এবং সেই সংক্রান্ত যে জিএসটি আরোপ করা হয়ে থাকে সেই বিষয়ে আইন রচনার জন্য কিন্তু সুপারিশ করতে পারে কেন্দ্রকে জিএসটি কাউন্সিল। এবং জিএসটির হার সংক্রান্ত বিষয়ে সুপারিশ সহ একাধিক বিষয়ে রাজ্য এবং কেন্দ্র সরকারকে এই জিএসটি কাউন্সিল সুপারিশ প্রদান করে থাকে। ন্যাশনাল কমিশন ফর এসসি বা শিডিউল কাস্ট ধারা 338 অনুযায়ী তপশিলি জাতির আর্থ-সামাজিক উন্নয়ন এবং সুরক্ষার জন্য এই কমিটি গঠিত হয়। 46তম সংবিধান সংশোধনের দ্বারা একক বিশেষ আধিকারিকের বদলে মাল্টি মেম্বার সিস্টেম চালু হয়েছে 1978 সালে। এবং এই মাল্টি মেম্বার যে সিস্টেম সেই সিস্টেমে মাল্টি মেম্বারের মধ্যে যারা থাকবেন তাদের মধ্যে সভাপতি একজন থাকবেন, একজন সহসভাপতি এবং 4 জন সদস্য, মোট 6 জন সদস্য থাকবেন ন্যাশনাল কমিশন ফর এসসি বা শিডিউল কাস্টের জন্য। 2003 সালের সংবিধানের 89তম সংশোধনীর মাধ্যমে ন্যাশনাল কমিশন ফর এসসি এসটি বিভক্ত হয়ে যায় এবং সৃষ্টি হয় ন্যাশনাল কমিশন ফর শিডিউল কাস্ট এবং ন্যাশনাল কমিশন ফর শিডিউল ট্রাইব। প্রথম ন্যাশনাল কমিশন ফর শিডিউল কাস্ট গঠিত হয় 2004 সালে, যার সভাপতি ছিলেন সুরজ ভান। বর্তমানে ষষ্ঠ ন্যাশনাল কমিশন ফর শিডিউল কাস্ট গঠিত হয়েছে 2021 সালের 24শে ফেব্রুয়ারি, যার সভাপতি বিজয় সাম্পলা। এবং কমিশনের সভাপতি যিনি হন তাকে নিয়োগ করে থাকেন রাষ্ট্রপতি। এদের প্রধান কাজ কি? এদের প্রধান কাজ তপশিলি যে জাতি রয়েছে তাদের সাংবিধানিক বিভিন্ন বিষয় নিয়ে তাদের রক্ষা করা বা তাদের রক্ষা কবচ প্রদান করা থাকা, বা সরকারি কোনো আইন মোতাবেক তাদের যে সুযোগ সুবিধা প্রদানের কথা বলা হয়েছে সেই সুযোগ সুবিধাগুলো তারা পাচ্ছে কিনা সেই বিষয়গুলো কিন্তু দেখার
দায়িত্ব এই ন্যাশনাল কমিশন ফর শিডিউল কাস্টের। এছাড়া তপশিলি জাতি যে সমস্ত অভিযোগ করে থাকে সেই অভিযোগগুলি খতিয়ে দেখা এবং সেই সংক্রান্ত বিষয়ে সুপারিশ রাষ্ট্রপতির নিকট করে থাকা। শুধু তাই নয়, তাদের আর্থসামাজিক উন্নয়নে রাষ্ট্রপতির নিকট তারা বিভিন্ন সময়ে বিভিন্ন সুপারিশ করতে পারেন। ন্যাশনাল কমিশন ফর শিডিউল ট্রাইবস 2003 সালের সংবিধানের 89তম সংশোধনীর দ্বারা এটি পৃথকভাবে সৃষ্টি হয় এবং সংবিধানের 388 ধারা সংযোজিত হয়। বর্তমানে ভারতে মোট 700টি তপশিলি উপজাতি সরকার দ্বারা স্বীকৃত। সবচেয়ে বেশি তপশিলি জাতির উপজাতির লোকেরা রয়েছে, উপজাতির সংখ্যা রয়েছে বা উপজাতির শ্রেণী রয়েছে উড়িষ্যাতে। 66টি উপজাতি এখানে আইডেন্টিফাই হয়েছে বা নোটিফাই হয়েছে। তপশিলি উপজাতি নেই যে রাজ্যগুলিতে তার মধ্যে উল্লেখযোগ্য হরিয়ানা এবং পাঞ্জাব। এবং তপশিলি উপজাতি বিষয়ক যে 3টি কমিটি আজ পর্যন্ত গঠিত হয়েছে তার মধ্যে একটি লুকুর কমিটি যেটি 1965 সালে গঠিত হয়, একটি ভুইয়া কমিটি যেটি 2002 সালে গঠিত হয় এবং একটি ভার্জিনিয়াস জাজা কমিটি 2013 সালে গঠিত হয়। সদস্য কয়জন হয়ে থাকেন এবং তাদেরকে নিয়োগ করে থাকেন? সদস্যদের সাধারণত রাষ্ট্রপতি মনোনয়ন করে থাকে এবং সভাপতি যিনি হন তার র্যাঙ্ক কেন্দ্রীয় ক্যাবিনেট মিনিস্টারের মতো এবং উপসভাপতি যিনি হন তার র্যাঙ্ক কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রীর মতো এবং 4জন সদস্য থাকেন এই সভাপতি ছাড়াও। তাদের র্যাঙ্ক সাধারণত সেক্রেটারি লেভেলের যে র্যাঙ্ক বা সচিবদের যে র্যাঙ্ক সেই র্যাঙ্ক। এদের স্থায়িত্ব 3 বছর পর্যন্ত এবং প্রত্যেক সদস্য 2বারের বেশি মনোনীত হতে পারেন না। এদের প্রধান কাজ হলো উপজাতিদের সুরক্ষা প্রদান করে থাকা এবং উপজাতিদের আর্থ-সামাজিক উন্নয়নের বিষয়ে সুপারিশ করে থাকা এবং উপজাতির কোনো নির্দিষ্ট অভিযোগ থাকলে তা পরীক্ষা করা এবং সে বিষয়ে স্পেসিফিক কোনো সুপারিশ যদি থেকে থাকে তাহলে সেই বিষয়টি রাষ্ট্রপতির নজরে নিয়ে আসে। এবার আলোচনা করব ন্যাশনাল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস। 2018 সালে ন্যাশনাল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাস 102তম সংবিধান সংশোধনীর মাধ্যমে সাংবিধানিক যে বৈধতা সেটি পেয়ে থাকে এবং ধারা সংযোজিত হয় 338 বি। যদিও 1953 সালে রাষ্ট্রপতির আদেশ বলে 1955 সালে প্রথম ব্যাকওয়ার্ড ক্লাস কমিশন গঠিত হয়েছিল যার নাম কাকা কেলকার কমিটি এবং দ্বিতীয় কমিটি গঠিত হয় 1979 সালে যার সভাপতি ছিলেন বিপি মন্ডল, যেটিকে মন্ডল কমিশনও বলা হয়ে থাকে। এবং 1992 সালে ইন্দ্রেশ সাহানি কেসে সুপ্রিম কোর্ট আদেশ প্রদান করে থাকেন যে স্থায়ীভাবে ব্যাকওয়ার্ড ক্লাসের জন্য কমিটি গঠন করতে হবে সরকারকে এবং যার ফলশ্রুতিতে 1993 সালে ন্যাশনাল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাস অ্যাক্ট পার্লামেন্টে পাশ হয় এবং উক্ত আইনটি যদিও 102 নম্বর যে সংশোধনীটি 2018 সালে হয়েছে সেই সংশোধনের দ্বারা সেই আইনটি বিলুপ্ত হয়, কিন্তু কমিশনের যে বৈধতা সাংবিধানিক বৈধতা সেই কমিশনের সাংবিধানিক বৈধতা 102 নম্বর সংশোধনীর মাধ্যমে প্রদান করা হয় এবং সেটিকে স্থায়ী একটি কমিশন হিসেবে প্রতিষ্ঠা করা হয়। এর সদস্যদের রাষ্ট্রপতি মনোনয়ন করে থাকেন 3 বছরের জন্য এবং একজন সভাপতি থাকবেন, একজন সহসভাপতি এবং 3জন সাধারণ সদস্য। এদের প্রধান কাজ হলো অনগ্রসর যেটি আর্থসামাজিক দিক থেকে যারা অনগ্রসর তাদের সুযোগ সুবিধা প্রদান করা বা সুযোগ সুবিধার সম্বন্ধে দেখভাল করা। এবং বর্তমানে যে সভাপতি রয়েছেন তিনি ভগবান লাল সাহনি এবং 2016 সালের হিসাব অনুযায়ী বর্তমানে ভারতে 5013টি জাতিকে অনগ্রসর বলে উল্লেখ করা হয়েছে বা ব্যাকওয়ার্ড ক্লাস বলে উল্লেখ করা হয়েছে। অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ যে কমিশন সেটি সংবিধানের 344 ধারা অনুযায়ী রাষ্ট্রপতি 1955 সালে এই কমিটি গঠন করেছেন এবং এর সদস্য মোট 30 জন হবেন, যার মধ্যে লোকসভা থেকে 20 জন এবং রাজ্যসভা থেকে 10 জন। উক্ত সদস্যরা দি সিস্টেম অফ প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বাই মিনস অফ সিঙ্গেল ট্রান্সফারেবল ভোটের দ্বারা মনোনীত হয়ে থাকেন এবং এদের প্রধান কাজ হলো হিন্দি ভাষাকে সরকারি ভাষা হিসেবে ব্যবহারের বিষয়ে সুপারিশ করে থাকা এবং ইংরেজি ভাষাকে যতটা কম পরিমাণে সরকারি ক্ষেত্রে সকল বিষয়ে ব্যবহার করা যায় সেটি বিষয়ে সুপারিশ করার। এছাড়া ফর্ম অফ নিউমেরালসকে সরকারের এক বা একাধিক বিশেষ উদ্দেশ্যে ব্যবহার করার সুপারিশ এরা করে থাকেন। এছাড়া রাষ্ট্রপতি সরকারি ভাষা বিষয়ে কোনো নির্দেশ প্রদান করে থাকে সেই নির্দেশটিকে ফুটিয়ে পর্যবেক্ষণ করা এবং সেই সংক্রান্ত বিষয়ে রাষ্ট্রপতিকে সুপারিশ করা এই অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ কমিশনের প্রধান কাজ। এই হচ্ছে আজকে সাংবিধানিক যে সমস্ত কমিটিগুলি বা কমিশনগুলি ভারতবর্ষে রয়েছে সেই বিষয়গুলি নিয়ে আলোচনা করা হলো। ধন্যবাদ।